মন্দিরনগরী বিষ্ণুপুর শহরের বাসিন্দা। বাঁকুড়া জেলার ছোট্ট শহর, যা সাধারণের কাছে মন্দিরনগরী বা টেম্পল টাউন বলে পরিচিত। তো এই বিষ্ণুপুর শহরে যারা বেড়াতে আসেন তাদের কিছু তথ্য দেওয়ার জন্য তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো আমি যারা বিষ্ণুপুর বেড়াতে আসার কথা ভাবছেন বা আসবেন ভেবেছেন, তাদের জন্য আমি কিছু তথ্য দিতে পারি, যে তথ্যগুলো আপনার কাজে লাগতে পারে। যেমন বিষ্ণুপুর শহরে এসে আপনি কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এই সম্পর্কিত সমস্ত তথ্যগুলো আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি বিষ্ণুপুর শহরে বাস করি, আমার জন্ম বিষ্ণুপুর শহরেই থাকি। শহরে যে প্রান্তে আমার বাড়ি সেটা হলো পোড়ামাটি হাটের খুব কাছে, আর অপর প্রান্তে আরও কিছুটা গেলে আমার স্কুল। ফলে এই যাত্রাপথের বিভিন্ন সময় বিভিন্ন পর্যটকদের আমরা মুখোমুখি হই, বিভিন্ন সমস্যার কথা শুনতে পাই। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি বিষ্ণুপুর শহরে এসে আপনি কি দেখবেন, পরপর ধারাবাহিকভাবে একদম রুট অনুসারে আপনাকে দেখানোর চেষ্টা করব। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন, কি কিনতে পারেন, কোথায় সুবিধা মতো পেতে পারেন, বা বিভিন্ন জিনিসের যদি নতুন নতুন বিভিন্ন জিনিস খোঁজ করেন সেগুলো কোথায় পেতে পারেন, সে সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। বিষ্ণুপুর শহরে সমস্ত মন্দিরগুলো রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীন। তাই এই মন্দিরগুলোর মধ্যে 3টে মন্দিরে প্রবেশ করার জন্য আপনাকে প্রবেশ মূল্য দিতে হয়। 1 রাসমঞ্চ, 2 জোড়বাংলা, আর 3 হচ্ছে শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন বা পাঁচচূড়া মন্দির। এছাড়া অন্য কোনো মন্দিরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশপত্র লাগে না। তো আপনি প্রথমে রাসমঞ্চে চলে আসুন, কারণ রাসমঞ্চ থেকেই এই মন্দিরে প্রবেশ করার জন্য টিকিটগুলো পাওয়া যায়। অফলাইন বা অনলাইন দুভাবে টিকিট পাওয়া যায়। তো রাসমঞ্চে চলে আসার পর আপনি রাসমঞ্চ দেখার পর টিকিট কেটে নিতে পারেন। ওই টিকিটটা দিয়ে আপনার বাকি মন্দিরগুলো দুটো ঘোরানো হবে। রাসমঞ্চে দেখার পর আপনি চলে যেতে পারেন দলমাদল কামান, ছিন্নমস্তা মন্দির। তারপরে ঠিক তার সামনে থেকে সামান্য আগে গেলেই রয়েছে জোড় মন্দির, জোড় শ্রেণীর মন্দির। অ্যাকচুয়ালি এটা 3টে মন্দির একসাথে জোড় মন্দির নামে পরিচিত, যার সামনেই শনিবার দিন পোড়ামাটির হাট বসে। ওখান থেকে একটু আসলেই আপনি দেখতে পাবেন নন্দলাল মন্দির। পেয়ে যাওয়ার পর আপনার ঠিক জোড় মন্দিরের পিছনের দিকে, কিন্তু রাস্তাটা একটু ঘুরে, সেটা দেখতে পাবেন রাধা মাধব মন্দির। আর ঠিক তার অপোজিটে রয়েছে কালাচাঁদ মন্দির। এখানেই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিস রয়েছে। কোনো সমস্যা হলে এখানেও যোগাযোগ করতে পারেন। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আঞ্চলিক অফিস এই কালাচাঁদ মন্দিরের চত্বরে। এখান থেকে বেরিয়ে আপনি বাঁকুড়া জেলার সংগ্রহশালা দেখতে পারেন, যা আরেকটু গিয়েই মানে সামনের যে মেন রাস্তা যখন উঠবেন তারপরেই, যা আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন বলে পরিচিত। আর ঠিক তার সামনের দিকে যদি কিছুটা এগিয়ে যান তাহলে দেখতে পাবেন লালমান। বিষ্ণুপুর শহরে একসময় জলের হয়তো অভাব ছিল, সেই জন্য মল্ল রাজবংশের রাজারা যারা ছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রায় 7টা বাঁধ বিভিন্ন জায়গায় বড় বড় জলাশয় খনন করেছেন। তার মধ্যে জলাশয়ের বেশ কিছু অংশ চলে গেলেও বেশ কিছু যেটুকু অংশ আছে সেটাকে পুনরুদ্ধার করে সংস্কার করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে লালবাঁধ অন্যতম। লালবাঁধে বেশ কিছু অঞ্চল জুড়ে গঠিত, যদিও অনেকটা কমে গেছে, তবুও এখন সুবিশাল অঞ্চল জুড়ে গঠিত। এরপর থেকেই লালবাঁধ থেকে ফিরে এসে সোজা রাস্তাতে বরাবর যদি এগিয়ে যান, উঠলেই সামনে দেখতে পাবেন গুমগড়। এটা এখনো পর্যন্ত ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগ কেউই অধিগ্রহণ করেনি, ফলে এর অবস্থা খুব ভালো নয় বলেই বলতে পারি। বাদিকে একটু গেলেই পাবেন শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন বা পাঁচচূড়া মন্দির। ওই যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটটা এখানেও আরেকবার দরকার হবে। আরেকটু আগে গেলে দেখতে পাবেন বেশ কিছু মন্দির ভবন স্তূপের মতো পরিচিত হয়েছে। যদি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই সাম্প্রতিককালে কিছু মন্দিরকে সংস্কার করার জন্য আপাতত উদ্যোগ নিয়েছে, শুভ উদ্যোগ। যদি মন্দিরগুলো সংস্কার হয় হয়তো কিছুটা পুনরুদ্ধার করা সম্ভব হবে। আর একটু আগিয়ে গেলেই বাঁদিকে মৃন্ময়ী মাতার মন্দির প্রবেশপথ দেখতে পাবেন। আর ডান দিকে ঘুরে যায় যদি, তাহলে দেখতে পাবেন জোড় বাংলা মন্দিরের রাস্তার পাশে এবং মৃন্ময়ী মাতা মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে রাধা মাধব মন্দির। এটা সংস্কারের জন্য বন্ধ ছিল, ইদানিং খুলে দেওয়া হয়েছে। এই দুটো মন্দির একদম পাশাপাশি 3টা মন্দির। তারপর আরেকটু এগিয়ে গেলে সুবিশাল পার্ক দেখতে পাবেন। একটা পার্কের ভিতরে যে মন্দিরটা রয়েছে লালজির মন্দির। তারপরে এই বিরাট পাথরের দরজা, যা রাজবাড়ির প্রবেশ পথ ছিল। কালের নিয়মিত ধ্বংস হয়ে গেছে, তবু এখনো কিছু ধ্বংসাবশেষ রয়েছে। আর কিন্তু গেটটা এখনো, পাশের অংশগুলো পরীক্ষা সব বুঝে গেলেও গেটটা এখনো সুন্দরভাবে আছে। ইদানিংকালে বেশ কিছু সংস্কার হয়েছে, আবার পুরনো রূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর আরেকটু গেলে দেখতে পাবেন ছোট পাথর দরজা। এটা কি হয়েছিল এর সম্পর্কে আরেকটু পরে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আপনাদের জানানোর চেষ্টা করব। আর একটু গিয়ে যদি ডান দিকে দেখতে পারেন পাথরের রথ, একটা রথের অনুকরণে এটা তৈরি, পাথরের, আদপে এটা পাথরের। তো এগুলো আপনার বিষ্ণুপুরে আর একদম শহর থেকে বাইরে একটু দূরে এক প্রান্তে রয়েছে মদনমোহনের মন্দির। এই মদনমোহনের অনেক ইতিহাস আছে, মানে জনশ্রুতি আছে, সেগুলো শোনানোর চেষ্টা করব। তো মোটামুটি এগুলো দেখার জন্যই
বিভিন্ন জন আসেন। আর এছাড়াও বিষ্ণুপুর শহরে আরও অনেক মন্দির রয়েছে, যে মন্দিরগুলো দেখার জন্য অনেকেই করে না, কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। সেগুলো সম্পর্কে পরে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মন্দিরগুলো ঘুরবেন কিভাবে, পরবর্তীকালে বলবো মন্দিরগুলো তো দেখলেন, মন্দিরগুলো ঘুরবেন কিভাবে। আপনার কাছে যদি গাড়ি থাকে আপনি নিশ্চিন্ত মনেই ঘুরতে পারেন, কিন্তু শহরের রাস্তাঘাট ছোট হওয়ার জন্য সমস্যা হয়। যারা বড় গাড়ি নিয়ে আসেন তাদের পক্ষে একটু বেশ অসুবিধাজনক। তাই ছিন্নমস্তা মন্দির চত্বর, অথবা যখন ঢোকেন চক বাজার বলে বাজার রয়েছে দেখবেন, তার সামনে ভূগর্ভস্থ পার্কিং প্লেস রয়েছে, অথবা রাজমঞ্চের সামনে পার্কিং স্পেস রয়েছে। এই পার্কিং স্পেসগুলো দেখে আপনি টোটো নিয়ে ঘুরতে পারেন। টোটোতে 350-400 টাকার মতো নেয় একটা টোটো বুক করলে, 2.5 বা 3 ঘন্টা আপনার সময় দেয়। কিন্তু আপনার কাছে যদি গাড়ি থাকে তাহলে আপনি কিন্তু নিশ্চিন্ত মনেই ঘুরতে পারেন। তো রাস্তাটা আপনাকে একটু রুটটা জেনে নিতে হবে। এর পরবর্তী ভিডিওয়ে আমি পুরো রুটটা দেওয়ার চেষ্টা করব, যে রুটটা ধরে গেলে আপনাকে জ্যামজট এড়িয়েই আপনি ঘুরতে পারবেন। কারণ প্রধান রাস্তাগুলো একদম সংকীর্ণ নয়, গাড়ি চলাচলের জন্য তো যথেষ্টই, কারণ আমাদের যারা শহরবাসী তারাও তো এদিকেই যাতায়াত করে। আমি এর পরবর্তীকালে রুটটা দেওয়ার চেষ্টা করব। আর টোটো নিয়ে গেলে টোটোর একটা সবচেয়ে বড় কথা, টোটো যে আপনাকে দেবে, বলে দেবে এতগুলো প্লেস ঘোরাবো, কিন্তু সময় বেঁধে দেবে। তার মধ্যে আপনি দেখে নিতে পারবেন এই জায়গাগুলো আছে কিনা, কারণ আমি এই লিস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই লিস্ট দেখে নেবেন আপনাকে সব জায়গাগুলো ঘোরাচ্ছে কিনা। কিন্তু বিষ্ণুপুর শহরে ঘোরার প্রধান জায়গা কিন্তু এগুলোই। আপনি যদি কোনো হাই স্কুল মোড়ের হোটেলে থাকেন, যেমন গভর্নমেন্ট টুরিস্ট লজ, হেরিটেজ লজ, রাজমঞ্চের উল্টো দিকে আরও হোটেল রয়েছে, বা অন্নপূর্ণা হোটেল, এখানে থেকে আপনি কিন্তু হেঁটেও ঘুরে দেখতে পারেন। বিষ্ণুপুরের মন্দিরগুলো সূর্যোদয়ের পরেই খোলা হয়ে যায়। তার ফলে আপনি সকালবেলাতেও কিছু মন্দির ঘুরতে পারেন। রাজদরবারের মন্দিরগুলো সকালেই ঘুরতে পারেন, বহু মানুষ মর্নিং ওয়াকে যায়, সে সময় আপনি মন্দিরগুলো ঘুরে নিতে পারেন। কারণ বিষ্ণুপুরের হাই স্কুল মোড় থেকে রাজদরবারের দূরত্ব মাত্র 700 মিটার মতো, 1 কিলোমিটারের কম, ফলে সহজেই হেঁটে ঘুরে নিতে পারেন। আবার উল্টো দিকে জোট মন্দির, যেখানে পোড়ামাটির হাট হয়, সেখানটাও আপনি হেঁটে ঘুরে নিতে পারেন। কাজেই পায়ে হেঁটে ঘোরার জন্য থাকতে হলে আপনাকে অবশ্যই বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে থাকতে হবে। আর যদি বিষ্ণুপুরে থেকে আপনি অন্য জায়গাগুলোকে ঘুরতে পারেন চান, মানে বিষ্ণুপুর বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ঘুরতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো রবীন্দ্র স্ট্যাচু মোড়, যেখানে মোনালিসা হোটেল, দেব লজ, জলসা, লক্ষ্মী পার্ক, এই হোটেলগুলো রয়েছে, সেখানে থেকে যান। এগুলোর মধ্যে একটাতে থেকে যান, তাতে আপনার সুবিধা হবে কি, তাহলে আপনি এখানে থেকে অন্যগুলোতে বিষ্ণুপুর শহরে মুকুটমণিপুর, শুশুনিয়া এগুলো ঘুরতে সুবিধা হবে। আর এখানে থাকার সময় একটা অবশ্যই জেনে নেবেন, যদি গাড়ি নিয়ে আসে পার্কিং স্পেস আছে কিনা অবশ্যই জেনে নেবেন, কারণ বেশিরভাগ হোটেলেই পার্কিং স্পেস নেই। বিশেষ এই জায়গাগুলো শহরের মধ্যে অপেক্ষাকৃত রাস্তার উপরেই ভালো, রাস্তার উপরে, ফলে প্রচুর জায়গা নেই। আবার হাই স্কুল মোড়ে যে সমস্ত হোটেলগুলো রয়েছে তাদের পার্কিং স্পেস রয়েছে প্রচুর পরিমাণে। তো এই ব্যাপারটা অবশ্যই আপনি জেনে নেবেন। বিষ্ণুপুর শহরে আপনি কী কী কিনতে পারেন? কেনা কিন্তু টেরাকোটার শহর বিষ্ণুপুর বলেই পরিচিত। বিষ্ণুপুর শহরে টেরাকোটা শিল্প সামগ্রী বিক্রয়ের অন্যতম প্রতিষ্ঠান, যদিও তৈরি হয়েছে পাঁচমুড়াতে, বিষ্ণুপুর শহর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে, কিন্তু এখানে বিক্রির বাজারটা। তো বিষ্ণুপুর শহরে পাঁচমুড়ার তৈরি জিনিসপত্র কেনা ছাড়াও আপনি আরও কিছু জিনিস কিনতে পারেন। এই কী কী কিনতে পারেন? বিশেষ করে শাঁখের জেনে, শাঁখ যেগুলো বাজার হয়, শঙ্খ, হাতের শাঁখা, শাঁখের গয়না, আংটি বা ঘর সাজানোর জিনিস, এগুলো পাওয়া যায় কিন্তু এই মন্দির চত্বরে পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য একটা জায়গা রয়েছে বিষ্ণুপুরে, যার নাম হচ্ছে শাঁখারি বাজার। বিষ্ণুপুরের বহু মানুষ এর সঙ্গে যুক্ত। তারা এই পুরনো শাঁখটা কিনে তারপর সেটাকে প্রসেসিং করে কেটে এটাকে বানানো হয়। আপনি যদি এগুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো শাঁখারি বাজার চলে যেতে পারেন। যাওয়ার সময় আপনি অনেক জায়গায় দেখবেন লণ্ঠন তৈরি হয়। বিষ্ণুপুরের লণ্ঠনও কিন্তু সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ শুধু সারা ভারতবর্ষে সাপ্লাই হয়। প্রচুর মানুষ লণ্ঠন শিল্পের সঙ্গে যুক্ত। তাদের আয় খুব বেশি হয় এরকম ব্যাপার নয়, কিন্তু তাদের পেটের টানে এই কাজগুলো করতে হয়। লণ্ঠন, শঙ্খ, টেরাকোটা, এছাড়াও বিষ্ণুপুরের অনেক মানুষ কাঁসা পিতলের বাসন তৈরি করেন। কাঁসা পিতলের বিভিন্ন ছাঁচ, মোল্ড বা বিভিন্ন রকম ভাবে বাসন তৈরি করেন। বাসন তৈরি দেখতে পারেন। শৌখিন কিছু কাঁসা পিতলের বাসন পাওয়া যায়, চাইলে কিনতে পারেন। আর অবশ্যই বিষ্ণুপুর যে জন্য বিখ্যাত এখন, বালুচরি, স্বর্ণচরি, 3D 4D শাড়ির জন্য। এগুলো কোথায় কিনবেন? আপনি এটা কেনার জন্য বেশ কিছু দোকান রয়েছে, আপনি দেখতেই পাবেন। বিষ্ণুপুর রবীন্দ্র ছিন্নমস্তা মোড়, এদিকে কনিষ্ক, এদিকে পুরাকীর্তি ভবনের উল্টো দিকে, মানে মিউজিয়ামের উল্টো দিকে রয়েছে কনিষ্ক, ছিন্নমস্তা রয়েছে অনুষ্কা। এগুলো ছাড়াও
আরও বেশ কিছু দোকান রয়েছে, এগুলো পরে আমি যেমন তথ্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি আপনি তাঁতিদের ঘরে সরাসরি কিনতে যান তাহলে আপনাকে আমি অনুরোধ করব যে কৃষ্ণগঞ্জ চলে যান। রোড নিয়ে কৃষ্ণগঞ্জে নেমে ওখান থেকে আপনি খোঁজ করবেন, দেখবেন একটা পাড়া পুরো তাঁতিদের, যেখানে ওই তাঁতেরই জিনিস তৈরি হয়। এখানে বহু সুনামধন্য শিল্পী রয়েছে, তাদের কাছ থেকেও কিনতে পারেন। আপনি এখানে প্রত্যেক বাড়িতেই প্রায় অনেক বাড়িতেই তাঁত রয়েছে, তাদের এখানে দেখে কিনতে পারেন। হয়তো একটু দাম কম হবে, আপনার পছন্দ মতো বানিয়েও দিতে পারে তারা, কুরিয়ার করে দেবে বানানোর পরে আপনি যদি টাকা দিয়ে যান। অনেকের ক্ষেত্রে দিয়েছে, সেই জন্য আমি জানলাম, কিন্তু আমি তো কিনিনি বা আমি যাইনি। আর অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে, কাজেই বলতে পারি ঠকাবার ভয় সম্ভাবনা নেই। আপনি যে টাকা দিয়ে গেলে ঠকিয়ে দেবে এরকম ব্যাপারটা নেই, আপনি নিশ্চিন্ত মনে কিনতে পারেন। থাকতে গেলেই আপনাকে আগে দেখতে হবে খাবার চিন্তা করতে হবে। বিষ্ণুপুর শহরে খাবার ভালো হোটেল কিন্তু মুষ্টিমেয়, এটা কিন্তু প্রথমেই জানিয়ে রাখি। আপনি যদি এই রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় থাকেন, জলসা লজ, লক্ষ্মীপার হোটেল, মোনালিসা লজ, দেবেন্দ্রা বলে, তাহলে অবশ্যই আপনার খাবার ডেস্টিনেশন হতে পারে মোনালিসা হোটেল। অবশ্যই ভালো, আমরা ছোটো থেকেই দেখে আসছি, আচার ব্যবহার অত্যন্ত ভালো। আপনি নিশ্চিন্ত মনে মোনালিসা হোটেলে খেতে পারেন। আরেকটি বিষ্ণুপুর শহরে রবীন্দ্র স্টেডিয়াম হোটেল রয়েছে, সেটা হলো শ্রী হোটেল। এই দুটো হোটেল ভাত খাওয়ার জন্য অবশ্যই উপযুক্ত। আর যদি আপনি হাই স্কুল মোড়ের কাছাকাছি থাকেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব টুরিস্ট লজে খান। অপেক্ষাকৃত একটু বেশি রেট হলেও খাবার মান অত্যন্ত ভালো, আমি যা শুনেছি অনেকের কাছ থেকে, তাতে আপনার পক্ষে সুবিধা। আর বিষ্ণুপুর শহরে কিন্তু প্রচুর মিষ্টির দোকান, ভালো মিষ্টি পাওয়া যায়। আপনি অবশ্যই স্বাদ নিতে পারেন, কারণ এখানে দুধটা অনেক বেশি পাই। আর যেহেতু জঙ্গল এলাকা, মানে জঙ্গলের পাশে আছে, সেখান থেকে দুধের সাপ্লাই আছে, মানে খাঁটি দুধ পাই। তো আপনি হাই স্কুল মোড়ে যাওয়ার রাস্তার উপর দিয়ে, যে রাস্তাটা দিয়ে রবীন্দ্র স্টেশন থেকে কলেজ মোড় যাচ্ছেন, দেখবেন ফ্রেশ ডেয়ারি বলে একটা দোকান আছে, অত্যন্ত ভালো মিষ্টি বানায়। রবীন্দ্র স্টেশন মোড়ে রয়েছে কল্পতরু সুইটস, খুব ভালো মিষ্টি বানায়, অনেক পুরানো দোকান। ওদের একটা দোকান রয়েছে কোকাবাদের পার্ট। গোপালগঞ্জ মোড়ে রয়েছে যাদব সুইটস, তো বলতলায় রয়েছে দাস সুইটস, সেটা কিন্তু খুব ভালো মিষ্টি বানায়। আপনি নিতে পারেন, দেখতে পারেন, অবশ্যই দেখার জন্য অনুরোধ করব। আর কোথায় থাকবেন, থাকার জন্য বিভিন্ন শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে, ছোট বড় বিভিন্ন 3 স্টার থেকে নর্মাল বিভিন্ন হোটেল রয়েছে, আপনি যে কোনো হোটেল রেকমেন্ড করতে পারেন। তবে যদি কেউ বিষ্ণুপুর এসে বিষ্ণুপুরই ঘুরতে চান তাহলে আমি বলবো হাই স্কুল মোড়ে যে কোনো একটা হোটেলে থাকুন, সেক্ষেত্রে আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন বা অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। কারণ এইখান থেকে হাই স্কুল মোড় থেকে যে কোনো টুরিস্ট প্লেসগুলোর দূরত্ব খুবই কম, হয়তো 1 কিলোমিটারের কম, সেক্ষেত্রে আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন। কিন্তু রবীন্দ্র স্টেশন মোড় যদি থাকেন তাহলে আপনাকে 1 কিলোমিটার মতো টোটো করতে হবে বা ওই পথটা বাড়তেই হবে। আর যদি বিষ্ণুপুর শহরে থেকে অন্য জায়গাগুলো ঘুরতে চান, মানে বিষ্ণুপুর সহ সমস্ত ঘুরতে চান, তাহলে হাই স্কুল মোড় থেকে রবীন্দ্র স্টেশনে থাকা কিন্তু খুব ভালো, কারণ এখান থেকে যোগাযোগ ব্যবস্থা যথেষ্টই ভালো। আপনি সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস টাস গাড়ি টাড়ি সব কিছু পাবেন। আর এখানের হোটেলের ভাড়া মোটামুটি 800 থেকে 1000 স্ট্যান্ডার্ড রুমের ভাড়া। এরপর সময় বিশেষে এখানে 3 মাস পিক ধরে নেওয়া হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেই সময় ভাড়াটা বেশ বেড়ে যায়। আর বিষ্ণুপুর মেলার সময় যে পরিমাণ ভাড়া বলে সেটাতে বলার যোগ্যই নয়। তো অবশ্যই ভাড়ার ব্যাপারে কথা বলে নেবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই পার্কিংয়ের ব্যাপারে কথা বলে নেবেন, পার্কিংয়ের সুবিধা আছে কিনা। পরবর্তী ভিডিওগুলোতে আমি বিষ্ণুপুর সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে, তাহলে পরের ভিডিওতে আমি এই সমস্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আর কোথায় গাড়ি, কোথায় কোথায় যেতে পারেন, কীভাবে যেতে পারেন সে সংক্রান্ত তথ্যগুলো পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।